আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস ফ্রম শফিকুল আলম এন্ড কোম্পানি। আজকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে ডেরিভেটিভস। আমাদের প্রফেশনাল স্টুডেন্ট যারা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ালেখা করেন, স্পেশালি সিএ, আইসিএমএ, এসএসসিএ, সিমা, চার্টার সেক্রেটারি এবং সিজিএ সহ আরো অনেকগুলো প্রফেশনাল কোর্সে যারা এনরোল আছেন, প্রত্যেকের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমি খুব বেশি কথা না বাড়িয়ে আমি মূল টপিকসে সরাসরি যেতে চাই। সেটি হচ্ছে আমাদের টপিকসের নাম হচ্ছে আপনার ডেরিভেটিভস। আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো এখানে বলা হয় ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট বিটুইন টু অর মোর পার্টিস। দুটি পার্টিস এর ভিতরে ইট ইজ এ কন্ট্রাক্ট, অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট বিটুইন টু অ্যান্ড অর মোর পার্টিস ওয়ার ভ্যালু ডিপেন্ড অন আন্ডারলাইং অ্যাসেট। একটা অ্যাসেটের ভ্যালু ডিটারমিনেশন হবে কি বেসিসে, অর গ্রুপ অফ অ্যাসেট কিসের উপর বেসিসে হবে, সেটি হচ্ছে আরো কিছু অ্যাসেটের উপর। মানে একটা অ্যাসেটের উপর ডিপেন্ড করে আপনি একটা আরেকটা ইনটেনজিবল অ্যাসেট, যাকে আমরা ডেরিভেটিভ বলি, সেটার ভ্যালু ডিপেন্ড করবে। সো আন্ডারলাইং অ্যাসেট কি কি হতে পারে, সেটি হচ্ছে স্টক, বন্ড, কমোডিটিস, কারেন্সিস। যেটা হচ্ছে যে আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন রকম ট্রানজেকশন করি আমরা, সেইখানে ফরেন কারেন্সিস আছে। ইন্টারেস্ট রেট, অনেক সময় আমরা জানি ইন্টারেস্ট রেটের হেজ হয়। সো হেজিং অলসো এ পার্ট অফ ডেরিভেটিভস। অ্যান্ড অবভিয়াসলি মার্কেট ইন্ডেক্স, অনেক সময় স্টক মার্কেট সহ অন্যান্য মার্কেটের ইন্ডেক্সের উপরেও কিন্তু হেজিংটা হয়। আমরা জানি ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ইম্পোর্ট করে এলএমই মার্কেট বলে একটা মার্কেট আছে, সেটার উপরেও কিন্তু অনেক সময় হেজিং হয়। সো দ্য ভ্যালু অফ আন্ডারলাইং অ্যাসেট কিপ চেঞ্জিং। একটা অ্যাসেটের ভ্যালু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য মার্কেট কন্ডিশন। মার্কেটে কিছু কন্ডিশন থাকবে, সেটির উপর ভিত্তি করে কিন্তু আমাদের আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুটা চেঞ্জ হবে। সো ডেরিভেটিভসে আমরা যেটি বললাম, বন্ড, স্টক, কমোডিটিস, কারেন্সিস হয়, ইন্টারেস্ট রেট হয় এবং মার্কেট ইন্ডেক্স এটিও হয়। সো আমরা এটি জানা জিনিস। আবারও বলছি যে ডেরিভেটিভস আর ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট হুজ ভ্যালু ইজ ডিপেন্ড অন দ্য আন্ডারলাইং অ্যাসেট অর গ্রুপ অফ অ্যাসেট। এটা আমি বারবার করে এই জন্য আপনাদেরকে বলছি। সো এইখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আন্ডারলাইং অ্যাসেট অর গ্রুপ অফ অ্যাসেটের উপর ডিপেন্ড করে, এবং দিস ইজ বেসিকলি এ ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট। সো কয়েকবার করেই বলার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক টার্মটা যাতে আমরা মাথায় থাকে। সো আমরা জানি যে ডেরিভেটিভস স্টকের উপরে ডেরিভেটিভস অ্যাপ্লাই হয়। স্টক ইটসেলফ এ আন্ডারলাইং অ্যাসেট, যেটার উপরে ডেরিভেটিভস গুলো প্রাইস ভ্যারি করে। বন্ড, ইভেন আপনার হচ্ছে যে কারেন্সিস, কমোডিটিস, মার্কেট ইন্ডেক্স, দিস ইজ দ্য। সো আমি আরো একটু সিম্পলিফাই করার জন্য আপনাদের একটা এক্সাম্পল এখানে এনেছি। এবং এখন আমের সিজন চলছে, আমরা সবাই জানি। সো আমের সিজনে আমরা একটা ফার্মারের কথা বলছি, যে ফার্মার হু প্রডিউস ম্যাঙ্গো ইন চাঁপাইনবাবগঞ্জে যারা ম্যাঙ্গো প্রডিউস করে, তারা কি করছে, স্পেক টু সেল 1000 কেজি অফ ম্যাঙ্গো আফটার 4 মান্থস। 4 মাস পরে 1000 কেজি আম বিক্রি করতে চায় একজন ম্যাঙ্গো প্রডিউসার ফার্মার। তো হাউএভার উনি অ্যাফ্রেড করছে যে শিলাবৃষ্টি, আই মিন রেইন অথবা হেইল মানে হচ্ছে শিলাবৃষ্টি হতে পারে, অনেক ধরনের আনসার্টেনিটি আছে। টু অ্যাভয়েড দ্য রিস্ক হি অ্যাপ্রোচ এ কমোডিটি ব্রোকার। একজন কমোডিটি ব্রোকারকে সে অ্যাপ্রোচ করলো এন্ড এন্টার ইনটু এ কন্ট্রাক্ট টু সেল 1000 কেজি ম্যাঙ্গো আফটার 4 মান্থস এট টাকা 30 পার কেজি। মানে 4 মাস পরে একটা অ্যাডভান্স কন্ট্রাক্ট করলো, সেলস কন্ট্রাক্ট, হুইচ ইজ দিস ইজ বেসিক্যালি দ্য ডেরিভেটিভস, যেটি হচ্ছে 30 টাকা করে পার কেজি বিক্রি করবেন। দেয়ারফর টুমরো মানে হচ্ছে যে জাস্ট আফটার সাইনিং দ্য এগ্রিমেন্ট, যে কোনো সময় ইফ দ্য প্রাইস ফলস 26 টাকা, যদি 26 টাকায় আপনার হচ্ছে যে পড়ে যায় প্রাইস, ডিউ টু দ্য লার্জ সাপ্লাই ম্যাঙ্গো ইন দ্য মার্কেটে অনেক সময় অনেক বেশি, এবার যেমন অনেক বেশি আম হয়েছে, এরকম যদি প্রচুর আম হয় তখন প্রাইস পড়ে যায়। বাট এখানে ইন্টারেস্টিং হচ্ছে দ্য ব্রোকার উইল বি বাউন্ড টু পে 30 টাকা পার কেজি আফটার 4 মান্থস ইফ দ্য মার্কেট প্রাইস। তাহলে কি হলো, যে আপনি যখন 30 টাকায় কন্ট্যাক্ট করেছেন, যখন প্রাইস 26 টাকা হয়ে গেছে, এজ এ কৃষক আপনি কিন্তু স্টিল হ্যাভ ইউর ইজ এ ভেরি অ্যাডভান্টেজিয়াস পজিশন, যে মার্কেটে 26 টাকা বিক্রি হচ্ছে, বাট আপনি ব্রোকারের কাছে 30 টাকা করে বিক্রি করার সুযোগ পাচ্ছেন। দ্যাট ইজ বেসিক্যালি এ ডেরিভেটিভস কন্ট্রাক্ট। আবার সিমিলার উল্টাও হতে পারে, এখানে রিস্ক অ্যাসোসিয়েট কিরকম, সেটি হচ্ছে যে যদি এমন হয় যে এটি 30 টাকা সে কন্ট্রাক্ট করেছিল, বাট মার্কেট প্রাইস সাপ্লাই কম, বিভিন্ন কারণে 33 টাকা হয়ে গেল, তখন কিন্তু সে 3 টাকা করে লুজার হবে। সো দ্য ট্রানজাকশন সিম্পলি এক্সপ্লেইন হাউ এ ডেরিভেটিভস কন্ট্রাক্ট ওয়ার্কস। একটা ডেরিভেটিভস কন্ট্রাক্ট কিভাবে কাজ করে সেটা একটু এক্সাম্পল এখানে দেওয়া আছে।
it is an example of forward contract. এটা বেসিক্যালি ফরওয়ার্ড কন্ট্রাক্ট where the underlying asset is a commodity mango. এখানে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট এবং এটা হচ্ছে যে কন্ট্রাক্টের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো, আমরা দেখেছি। সো এখানে আরো কয়েকটা ব্যাপার, যেটা হচ্ছে যে ডেরিভেটিভস কত ধরনের হয়, এটি হচ্ছে কমোডিটি বা প্রোডাক্ট দিয়ে বুঝিয়েছি, বাট প্রসেস দিয়ে যদি বলি, ফরওয়ার্ড যে কন্ট্রাক্ট হয়, দিস ইজ অলসো এ ডেরিভেটিভস। ফিউচার বেসিক্যালি ফিউচার হয় হচ্ছে কমোডিটির উপরে মোস্টলি। অপশন থাকে, অপশন সাধারণত শেয়ার এবং ডিভেঞ্চারের উপর হয়। এখানে পুট অপশন থাকে এবং কল অপশন থাকে, এটি আমি ব্যাখ্যা করব। কল অপশন মানে পারচেস করা রাইট, আর পুট অপশন হচ্ছে সেল করা রাইট। এর বাইরে সোয়াপস থাকে। হোয়াট ইজ সোয়াপ? সোয়াপ হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ, কারেন্সি সোয়াপ, কমোডিটি সোয়াপ। ইট ইজ কমোডিটি সোয়াপ যেমনি ভাবে ফিউচারের মাধ্যমেও কিন্তু আপনার হচ্ছে যে কমোডিটিকে প্রাইসকে একটা লেভেলে হেজ করা যায়, তেমনি ভাবে কমোডিটি সোয়াপও আরো একটা মেথড। সো আসলে এই যে চারটা, ফরওয়ার্ড, ফিউচার, অপশন এবং সোয়াপ, এর সাথে রিলেশনশিপ আছে, বিকজ অল আর ডেরিভেটিভস বাট ডিপেন্ড অন দ্য ডিফারেন্ট প্রোডাক্ট এন্ড নেচার অফ প্রোডাক্ট এন্ড আদার্স। যেটা আমরা বললাম। সো আমরা যদি প্রথমেই বলি যে টাইপস অফ ডেরিভেটিভ কন্ট্রাক্ট, সেখানে যদি প্রথম ফিউচার কন্ট্রাক্ট নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে ফরওয়ার্ড এন্ড ফিউচার দুটো, একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একটা ফিউচার কন্ট্রাক্ট। Basically, forward and future contract is a financial contract obligated the buyer to purchase underlying asset at agreed price on a specified future date. একজন বায়ারকে কিন্তু সামনের কোন একটা সময়, আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ইম্পোর্ট করি, আমরা কিন্তু এগ্রিমেন্ট করতে পারি অ্যাডভান্স যে আমি 6 মাস পরে এত কোয়ান্টিটি এত ভ্যালুতে চাই। সো বোথ ফরওয়ার্ড এন্ড ফিউচার ইজ সেম ইন নেচার। আপনার ফরওয়ার্ড এবং ফিউচার দুটোই কিন্তু সিমিলার নেচারে, বাট ইন্টারেস্টিং একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে, মেজর ডিফারেন্স হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট is that futures are traded on the stock exchange. এই যে আমি বলছিলাম যে ফিউচার, এই ফিউচারটা কি? এটি স্টক মার্কেটে বাই সেল হয়। এটি কিন্তু ডেরিভেটিভস মার্কেট আছে আমাদের দেশে, যেমন স্টক মার্কেটে শুধুমাত্র হচ্ছে আপনার স্টক, মূলত কোম্পানির শেয়ার এবং অল্প কিছু বন্ড বা ডিভেঞ্চার আছে। বাট এখন কিন্তু আমাদের বর্তমান কমিশন, স্পেশালি দ্য চেয়ারম্যান অফ দ্য কমিশন শিবলি রুবাই স্যার, ইনফ্যাক্ট ঢাকা ইউনিভার্সিটির কোন একটা কোর্সে আমি ওনার কাছ থেকেই এই বিষয়ে আরো বেশি আমার নলেজ এনরিচ হয়েছে। আমি CICM তে এই সাবজেক্টগুলো আমাদেরকে প্রচুর পড়তে হচ্ছে, বাট স্যারের সাথে স্যার খুব সিম্পলিফাইড ওয়েতে ওনার ইনডেপথ নলেজ আছে অ্যাবাউট দিস ডেরিভেটিভ। সো উনি বলছিলেন, তো যাই হোক, ফরওয়ার্ড এন্ড ফিউচার কন্ট্রাক্ট ইজ দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট মানে obliges the buyer to purchase the underlying asset at a predetermined price on a specific date. But fact is that there is a difference between future contract হচ্ছে স্টক মার্কেটে বাই সেল হয়, আর ফরওয়ার্ড যে কন্ট্রাক্ট, এটি আসলে স্টক মার্কেটে বাই এন্ড সেল হয় না। তো যেটি বলছিলাম যে বর্তমান কমিশন কিন্তু এই ধরনের ডেরিভেটিভ প্রোডাক্ট গুলো মার্কেটে আনতে চায় টু স্টেবিলাইজ and to strengthen the capital market. তো আমরা এখানে ফিউচার এবং ফরওয়ার্ড দেখলাম, এরপর আমরা অপশন দেখব। অপশন হচ্ছে যে অপশনস কন্ট্রাক্ট প্রোভাইড buyer to contract right but not the obligation to purchase and sell the underlying asset at a predetermined price. আমরা আগের যেটা বলছিলাম, ফরওয়ার্ড এবং ফিউচারে কিন্তু আপনি কত টাকায় কিনবেন, you are bound to buy and sell. Seller has an agreement with the buyer on a agreed predetermined price on a future date, তখন সেলার এবং বায়ার দুজনই এই এগ্রিমেন্টকে অনার করতে হয়। বাট অপশনের ক্ষেত্রে বায়ারের অপশন আছে যে উনি এটা এক্সারসাইজ করবেন কি করবেন না। সো অপশন দু ধরনের হয়, একটা হচ্ছে কল অপশন আর একটা পুট অপশন। আমি আগেই বলেছিলাম যে কল অপশন হ্যাভ এ রাইট, কি হচ্ছে রাইট বাট নট দ্য অব্লিগেশন টু বাই গিভেন কোয়ান্টিটি অফ আন্ডারলাইং অ্যাসেট এট এ গিভেন প্রাইস। একটা নির্দিষ্ট প্রাইসে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট কোয়ান্টিটি শেয়ার উনি চাইলে কিনতে পারেন। এক্ষেত্রে কি হয়, সিম্পল, আমি যদি স্কোয়ার ফার্মার একটা অপশন কন্ট্রাক্টে কারোর সাথে সাইন করি, আজকে স্কোয়ার ফার্মার যদি 200 টাকা 220 টাকা দাম থাকে, আমি 6 মাস পরে বলবো যে আমি 230 টাকায় কিনতে চাই। এই কন্ট্রাক্টটা আমি করলাম, কারণ আমার ধারণা মার্কেটটা প্রাইসটা আরো অনেক বাড়বে, 230 না, এটা চলে যাবে 300 এর কাছাকাছি চলে যাবে। সো আমি এটা 230 টাকায় কন্ট্রাক্ট করলাম। এটাকে কি অপশন করেছি, বাই অপশন, যেটাকে বলা হয় কল অপশন। বাট আনফরচুনেটলি 6 মাস পরে স্কোয়ার ফার্মার প্রাইস 230 না 210 নেমে আসছে।
তখন আমি শুধুমাত্র প্রিমিয়ামটা দিয়ে আমার লস শেষ, আমি এই কন্ট্রাক্ট আর এক্সিকিউশন করব না, মানে আমি আমার কল অপশনটা এক্সারসাইজ করব না। সিমিলারলি পুট অপশন মানে সেল করার রাইট। লেটস সে আমি সুপারস্টার অ্যাক্সেসরিজ এর, আমি একসময় সুপারস্টার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। সো সুপারস্টার গ্রুপের একটা অ্যাক্সেসরিজ কোম্পানি যেটি হচ্ছে স্টক মার্কেটে আসছে। সো এই স্টক মার্কেটের আপনার হচ্ছে যে সুপারস্টার অ্যাক্সেসরিজ আসছে, এখন আমি বিং এ লেটস সে এখন যে সিএফও আছে অথবা বোর্ড মেম্বার, এমডি বা সিইও, ওনারা চিন্তা করলেন যে এটি 10 টাকাতে আসলে ধরে নেওয়া হচ্ছে যে এর ওনাররা কোনো একটা কন্ট্যাক্ট করলো প্রিডিটারমেন্ট প্রাইসে, যে বা অন্য কেউ কন্ট্যাক্ট করলো যে এটি 70 টাকা করে আমি বিক্রি করব। সো 70 টাকা করে বিক্রি করলাম, কারণ আমার ধারণা যে আমি যখন এটা বিক্রি করতে যাবো এটা 70-এর নিচে প্রাইস হতে পারে, 60 বা 65। এখন দেখা গেল যে মার্কেটে আসার পর এটা রেসপন্স ভালো, যেহেতু এটা ব্লু চিপ কোম্পানি, ভালো কোম্পানি, সো দেখা গেল এটা প্রাইস 120 টাকা হয়ে গেছে বা 110 টাকা হয়ে গেছে। তখন কিন্তু আপনি 70 টাকার বিক্রি করার যে কন্ট্রাক্ট করেছিলেন এই কন্ট্রাক্টটার এক্সারসাইজ করবেন না, তখন দেখা যাবে যে আপনি এটাকে আর ওইটাকে ওভাবে ফরওয়ার্ডের পুট অপশনটা ইউজ করবেন না। টু বাই এনি কাইন্ড অফ অপশন you have to pay premium. আমি যেটা বললাম যে কল অপশন মানে রাইট, পারচেজ অফ রাইট টু বাই সামথিং ফ্রম দ্য মার্কেট, এটা হচ্ছে কল অপশন। আর রাইট টু সেল সামথিং ইন দ্য মার্কেট ইজ পুট অপশন। সো এই কল অপশন এবং পুট অপশন দুটোর ক্ষেত্রেই আপনি যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর সাথে এগ্রিমেন্টে যাবেন বা আপনার কাউন্টার পার্ট, তাকে আপনাকে একটা কমিশন অথবা প্রিমিয়াম দিতে হবে। দ্যাট ইজ দ্য থিং, বিকজ এখানে আপনি কিন্তু তাকে সে অব্লিগেটেড টু সেল অর বাই ফ্রম ইউ, বাট ইউ আর নট অব্লিগেটেড টু সেল অর বাই টু দ্য কাউন্টার পার্ট। সেখানে আপনার যেহেতু অপশন আছে, আপনাকে একটা প্রিমিয়াম এখানে দিতে হবে। সোয়াপটা আমরা জানি এটা আরো বেশি কার্যকরী, আমাদের প্রচুর এই জিনিসটা আমাদের কাজে লাগে। সেটি হচ্ছে সোয়াপের ক্ষেত্রে কি হয়, সেটি হচ্ছে যে সোয়াপ ইজ এ ডেরিভেটিভ কন্ট্রাক্ট allow the exchange of cash between two parties. ক্যাশের ক্ষেত্রে three types of swaps is there. এটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ, তার মানে ইন্টারেস্ট রেট বাড়লে অথবা কমলে, যদি বাড়ে ভয় করেন আপনি, তাহলে একটা সার্টেন রেটে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে ফেললেন যে সামনে রেট যাই হোক না কেন আমাকে আপনি লোন দিবেন এই রেটে, অথবা একটা ডকুমেন্ট রিলিজ হবে যেটার ফাইন্যান্সিয়াল চার্জ এত% হবে, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ। কমোডিটি সোয়াপ হচ্ছে প্রোডাক্ট, স্পেশালি যারা ইম্পোর্ট করে, ক্রুড অয়েল ইম্পোর্ট করে, অনেক সময় আমরা জানি ইম্পোর্ট করা হয় হচ্ছে যে এসএস শিট ইম্পোর্ট করা হয়, বিভিন্ন ধরনের কমোডিটি ইম্পোর্ট করা হয়, স্পেশালি পিপি, এই যে পলিকার্বনেট, যেটা আপনার মার্কেটে আপনার প্লাস্টিক প্রোডাক্টের র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়। সো ফিউচারে দাম বাড়তে পারে, এই চিন্তায় আমি আমার যিনি সাপ্লায়ার বা যিনি এক্সপোর্টার ওনাকে বললাম যে পার কেজি যদি সামনে $2 হয়, আপনি এক্সপেক্ট করছেন যে এটা বেড়ে $2 হবে, আপনি বললেন যে না, প্রাইস তখন মার্কেটে যাই থাকুক আমাকে $1.5 পার কেজি, মানে $1.5 পার কেজি আপনাকে দিতে হবে। সো আপনি ইউ হ্যাভ দ্য সোয়াপ, যে আপনি তখন সোয়াপ এগ্রিমেন্ট, কমোডিটি সোয়াপ এগ্রিমেন্ট উইথ দ্য ইউর সাপ্লায়ার, তখন মার্কেটে 1.8 বা 2 থাকলেও আপনি 1.50 অর্থাৎ $1.5 এটা পেয়ে যাবেন। সিমিলারলি আমি ইন্টারেস্ট রেটের কথা বললাম, কারেন্সি সোয়াপও হয়, সেটা হচ্ছে যে ডলারের সাথে এক্সচেঞ্জ। আজকে আমি বাংলাদেশ টাকার সঙ্গে ডলারের কন্ট্রাক্ট যদি এমন হয় যে $1 ইকুয়াল টু 85 টাকা, সো আমি এখানে ইম্পোর্ট করি, এমন হতে পারে যে $1 ইকুয়াল 90 টাকা হয়ে যায়, তাহলে আমি লুজার হব, আমাকে ব্যাংকে বেশি পেমেন্ট করতে হবে at the time of retirement of এক্সাইজ এলসি হলে তো লুজার কিছুটা হয়। আরো আমরা ইউপাস বা অন্য ফর্মে যখন ডিফার্ড পেমেন্ট সিস্টেম করি, তখন যদি এর ভিতরে ইন বিটুইন যদি কারেন্সি, আপনার যে কারেন্সিতে ইম্পোর্ট করছেন স্পেশালি ডলারের সঙ্গে যদি আপনার লোকাল কারেন্সির ডিফারেন্সটা বেশি হয়ে যায়, তখন আপনি লুজার হওয়ার চান্স থাকে। সো আমি মনে করছি যে ডলারের সাথে টাকা উইকার হতে পারে, এই বিবেচনায় আমি কন্ট্যাক্ট করলাম যে আজকে $1 ইকুয়াল টু 85 টাকা হলে ফিউচারে 90 হোক 100 হোক, কিন্তু আমাকে আপনি 86 টাকা দিবেন পার ডলার। সো এই জিনিসটা ইজ ভেরি ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে এর বাইরে যেটা হয় হচ্ছে যে অ্যাডভান্টেজ, আমরা বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে হাই রিস্ক থাকে, এখানে কিছু স্পেকুলেশন হয়, এটার ক্ষেত্রে কাউন্টার পার্টি কিছু রিস্ক অ্যাসোসিয়েট থাকে। আর অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ইউ ক্যান হেজ ইউর লায়াবিলিটি। আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার এই সমস্যাগুলো, আপনার যে ফিউচার লস হওয়ার সম্ভাবনা, এটাকে ডাইভার্ট করা, হেজ করার সুযোগ থাকে।
সো অ্যাডভান্টেজটা গুলো আমরা জানি, এবং আন্ডারলাইন অ্যাসেটের উপর প্রাইস আপনি আগের থেকে ফিক্স করতে পারেন, এবং অনেক ক্ষেত্রে আপনার রিটার্নটা রিস্ক ফ্রি হয়, আপনি একটা রিটার্নকে এনশিওর করতে পারেন। মার্কেটে ইফিসিয়েন্সি, এখানে ব্যবসা করে ইফিসিয়েন্সি গ্রো করানো যায়, এবং মার্কেটের আনঅ্যাভয়েডেবল যে রিস্ক গুলো থাকে এবং মানে সেই রিস্ক গুলোকে আপনি ফরসি করে এটাকে বন্ধ করতে পারেন। বাংলাদেশের কন্টেক্সটে আমি বললাম যে বাংলাদেশে এই ধরনের ডেরিভেটিভস বা আসা দরকার, এটা শিবলি রুবাস স্যার প্রায়শই বলেন, বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আমরা শুনেছি, টু রিডিউস দ্য ভলাটিলিটি ইন দ্য ক্যাপিটাল মার্কেট নিডস টু অ্যাটেনশন, এটা আসা দরকার। ইমপ্লিকেশন টু পারফেক্ট পোর্টফোলিওকে যদি একটা ডিফারেন্ট প্রোডাক্ট দেওয়া যায় ভালো হয়। গ্লোবালাইজেশন ইকোনমিতে এখান থেকে আমরা বাইরে থাকতে পারবো না। আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটকে যদি আমরা রিফর্ম করতে চাই তাহলে এই প্রোডাক্টটা আসবে। রিস্ককে মানে মার্কেট পার্টিসিপেন্টদের রিস্ককে হেজ করার জন্য এই ধরনের মার্কেট দরকার। স্ট্রেন্ডিং দ্য ফাইন্যান্সিয়াল মার্কেটের ফাংশন গুলোকে স্ট্রেন্থ করার জন্য কিন্তু ডেরিভেটিভস বাংলাদেশ দরকার।